হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের ডিএসসিসি পেপার 1-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো নাগরিকতা মূলত হচ্ছে রাজনৈতিক ও আইনি ধারণা। ঠিক আছে, এই উক্তিটি ব্যাখ্যা করো। এটা তোমাদের থাকবে, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ফার্স্ট সেমিস্টারে ডিএসসিসি 1 পেপারের জন্য থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। তো চলো এবার তোমাদের যে মেন টপিক সেটা শুরু করা যাক। তো নাগরিকতার দ্বিমুখী মূল ভিত্তি প্রথমে আমরা দেখে নেব যে নাগরিকতা কি। তো নাগরিকতার দ্বিমুখী মূল ভিত্তিগুলো কি রয়েছে। তো প্রথমে হলো আইনি ধারণা। ঠিক আছে, তো নাগরিকতা সম্পর্কে আইনি ধারণা এখানে কি রয়েছে দেখো। রাষ্ট্রীয় আইন এবং সংবিধান দ্বারা প্রদত্ত আনুষ্ঠানিক মর্যাদা। ঠিক আছে, যেটা রাষ্ট্রীয় আইন এবং সংবিধান দ্বারা প্রদত্ত করা হয়েছে এটা হলো একটি আনুষ্ঠানিক মর্যাদা, এটাকে বলা হয়েছে নাগরিকতা। এটি ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার এবং রাষ্ট্রের আইনগত সুরক্ষার নিশ্চিততা প্রদান করে। ঠিক আছে, যে সুরক্ষা রয়েছে এই সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে থাকে হলো এই নাগরিকতা। ঠিক আছে, নেক্সট হলো রাজনৈতিক ধারণা, যে রাষ্ট্রের শাসন কার্যে সক্রিয় অংশগ্রহণের অধিকার। ঠিক আছে, রাষ্ট্রের শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার যে অধিকার, তো এখানে এই নাগরিকতাকে কিন্তু এই হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। ভোটাধিকার প্রয়োগ, নীতি নির্ধারণের ভূমিকা রাখা এবং সার্বভৌম অংশীদার হওয়ার প্রতীক। ঠিক আছে, তো কেউ যদি ভারতের বা কোনো একটি রাজ্যের নাগরিক হয় তাহলে সে রাজনৈতিক সমস্ত কাজে বা রাজনৈতিক সক্রিয়ভাবে সে অংশগ্রহণ করতে পারবে। ভোট দেওয়ার অধিকার, ঠিক আছে, নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং সার্বভৌমে অংশীদার হওয়ার অধিকার তার থাকবে। নেক্সট হলো আইনি ধারণা হিসেবে নাগরিকতা। তো নাগরিকতার আইনি যে ধারণাটা রয়েছে প্রথমে আমরা দেখে নেব আইনগত মর্যাদা। ঠিক আছে, নাগরিকতাকে আইনগত মর্যাদা দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের স্থায়ী সদস্য হিসেবে আইনগত স্বীকৃতি অর্জন। তো যে কোনো রাষ্ট্রের স্থায়ী সদস্য হিসেবে আইনগত স্বীকৃতি দেওয়া, এটা হলো আইনি মর্যাদা দেওয়া। নেক্সট হলো মৌলিক অধিকার সুরক্ষা, জীবন ধারণ, বাক স্বাধীনতা এবং আইনের দৃষ্টিতে সমদৃষ্টি লাভের যে অধিকার। ঠিক আছে, মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান, এই সমস্ত অধিকার সুরক্ষা হলো নাগরিকতার আরেকটি ধারণা। তৃতীয় নম্বরে রয়েছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। তো রাষ্ট্রের আইন মেনে চলা এবং কর প্রদানের যে আইনি বাধ্যবাধকতা। ঠিক আছে, নেক্সটে রয়েছে কূটনৈতিক সুরক্ষা, যেখানে বিদেশে অবস্থানকালেও নিজ রাষ্ট্রের থেকে আইনি সুরক্ষা লাভ। ঠিক আছে, কেউ যদি কোনো নাগরিক, ভারতীয় নাগরিক যদি বিদেশেও থাকে তাহলে বিদেশে থাকাকালেও কিন্তু নিজ রাজ্য থেকে তিনি সুরক্ষা সহায়তা লাভ বা আইনি যে সহায়তা আছে সেই আইনি সহায়তাটা কিন্তু সে পেতে পারবে। ঠিক আছে, নেক্সট হলো রাজনৈতিক ধারণা হিসেবে নাগরিকতা। তো রাজনৈতিক ধারণা কি রয়েছে নাগরিকতা হিসেবে, তো প্রথমে দেওয়া হয়েছে এখানে ভোটাধিকার এবং প্রতিনিধি নির্বাচন। ঠিক আছে, তো ভোটাধিকারের যে অধিকার এবং প্রতিনিধি নির্বাচন সেটা হলো রাজনৈতিক ধারণা হিসেবে নাগরিকতার প্রথম বৈশিষ্ট্য, যেখানে বলা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সার্বভৌম অধিকার। ঠিক আছে, গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে, সার্বিক ভোটদানের যে অধিকার, তো এই অধিকারে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচনে হচ্ছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা
নেক্সট হলো সরকারি পদে অংশগ্রহণ, যেমন নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রশাসনিক বা রাজনৈতিক পদে নিযুক্ত হওয়ার যদি সুযোগ পায়, ঠিক আছে, তাহলে সেটাও হচ্ছে নাগরিকতার মধ্যে পড়বে। নেক্সট হলো জনমত এবং নীতি নির্ধারণ, যে মত প্রকাশ করা এবং আন্দোলনের সময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করা, ঠিক আছে, যে কোনো ধরনের আন্দোলনের সময় রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেটা দেওয়া হবে সেই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করা। নেক্সট হলো অনাগরিকদের থেকে পার্থক্য, যে বিদেশি বা পর্যটকদের আইনগত সাময়িক সুরক্ষা থাকলেও রাজনৈতিক অধিকার থাকে না। বিদেশিরা যারা আসে বা পর্যটকরা যারা আসে বাইরের কোনো রাষ্ট্র থেকে, তাদেরকে আইনগত সুরক্ষা দেওয়া হলেও তারা কিন্তু এখানে রাজনৈতিক অধিকার কোনো পায় না, ঠিক আছে। বাইরের কোনো রাষ্ট্র থেকে এসে কিন্তু ভারতের রাজনৈতিক কাজে বা ভোটাধিকারের অধিকার তারা কিন্তু কখনো পাবে না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো যে টি.এইচ. মার্শালের নাগরিকতার তত্ত্ব কী রয়েছে। প্রথমে আমরা দেখে নেব কি কি উপাদান রয়েছে। তো আইনি উপাদান, যেখানে ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার সুযোগ, ঠিক আছে। তো এখানে ব্যক্তি স্বাধীনতা, তারপরে ন্যায় বিচার, সম্পত্তির অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার যে সুযোগ, এটা হচ্ছে আইনি উপাদানের মধ্যে পড়ে, যেখানে বলছে 18% বিকাশ, 18 শতকের বিকাশ, ঠিক। নেক্সট রয়েছে রাজনৈতিক উপাদান, যেখানে রাজনৈতিক ক্ষমতা চর্চায় অংশ নেওয়া এবং ভোটাধিকার লাভ, ঠিক আছে। রাজনৈতিক চর্চায়, রাজনৈতিক ক্ষমতা চর্চায় যাতে অংশ নিতে পারে এবং ভোটাধিকার লাভ করা, ঠিক আছে। নেক্সট হলো সামাজিক উপাদান, যেখানে শিক্ষা, স্বাস্থ্য এবং সুনির্দিষ্ট জীবনযাত্রার মান নিশ্চিতকরণ, ঠিক আছে। শিক্ষার জন্য স্বাস্থ্য এবং হলো সুনির্দিষ্ট জীবনযাত্রার মান যাতে নিশ্চিত করা হয়, এটা হলো টি.এইচ. মার্শালের নাগরিকতার তত্ত্ব। নেক্সট হলো নাগরিকতার মূল যে কাঠামো রয়েছে সেই কাঠামোটাকেই প্রথমে আমরা দেখে নেব, যে আইন এবং রাজনীতির পারস্পরিক সম্পর্ক হিসেবে কি রয়েছে, ঠিক আছে। তো আইনি স্বীকৃতি ছাড়া একজন ব্যক্তি রাজনৈতিক অধিকার দাবি করতে পারে না, ঠিক আছে। আইনত যদি স্বীকৃতি তাকে দেয়া না হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি কখনোই রাজনৈতিক অধিকার দাবি করতে পারবে না, ঠিক আছে। সেই রাষ্ট্রের রাজনৈতিক অধিকার দাবি করতে পারবে না। আবার রাজনৈতিক অধিকার ব্যতীত আইন প্রণয়নে জনগণের অংশীদারিতা নিশ্চিত হয় না। আবার যেই ব্যক্তির রাজনৈতিক কোনো অধিকার নেই, সেই ব্যক্তির হলো আইন প্রণয়নে জনগণের অংশীদারও সে হতে পারবে না, ঠিক আছে। তাই নাগরিকতা মূলত এই দুই স্তম্ভের উপরই দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, নেক্সট হলো আইনি বনাম রাজনৈতিক নাগরিকতা। তো আইনি নাগরিকতা এবং রাজনৈতিক নাগরিকতার মধ্যে কি কি তুলনাগুলো রয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে রয়েছে মূল প্রকৃতি, ঠিক আছে। তো প্রকৃতিগত কি তুলনা রয়েছে এখানে দেখে নেব। প্রথমে হলো আইনি নাগরিকতা, যেখানে রাষ্ট্র প্রদত্ত আইনগত মর্যাদা এবং পরিচিতি, ঠিক আছে। তো রাষ্ট্র দ্বারা আইনগত মর্যাদা দেওয়া হয় এবং তাদের আইনগত একটা পরিচিতি থাকে। যেখানে রাজনৈতিক নাগরিকতায় শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণের ক্ষমতা কোনো নাগরিকের দেয়া হয়। নেক্সট হলো প্রাথমিক উদ্দেশ্য, যেখানে মৌলিক অধিকার এবং আইনের সুরক্ষা প্রদান করা হয়, ঠিক আছে। তো এখানে প্রাথমিক উদ্দেশ্য যেটা হয়েছে আইনি নাগরিকতা। তো আইনি নাগরিকতার যে মূল উদ্দেশ্যটা হলো সেটা হলো মৌলিক অধিকার এবং আইনের সুরক্ষা প্রদান করা। কিন্তু রাজনৈতিক নাগরিকতায় বলা হয়েছে সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণের প্রভাব বিস্তার করা, যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করা। তৃতীয় নম্বর যেটা রয়েছে উৎস, যে রাষ্ট্রের সংবিধান এবং নাগরিকতা আইন। তো নাগরিকতা বা আইনি নাগরিকতার যে উৎস, সেই উৎসটা আসে হলো রাষ্ট্রের সংবিধান থেকে এবং নাগরিকতা আইন থেকে। যেখানে রাজনৈতিক নাগরিকতা হলো গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভোটাধিকার থেকে কিন্তু এই রাজনৈতিক নাগরিকতার উৎস হয়েছে। নেক্সট হলো প্রয়োগের ক্ষেত্রে, যেখানে আদালত আইন প্রয়োগকারী সংস্থা এবং সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। আইনি নাগরিকতায় হচ্ছে আদালত দ্বারা বা আইন প্রয়োগকারী সংস্থা এবং সুরক্ষা প্রদান করা হয়, এবং রাজনৈতিক নাগরিকতায় নির্বাচন, সংসদ এবং রাজনৈতিক যতগুলো দলীয় কাজ রয়েছে সেখান থেকে এদের প্রয়োগ করা হয়ে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।